আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 52। ফিওনার চোখ ধীরে ধীরে খুলে গেল। চারপাশটা যেন ঘোলাটে মনে হচ্ছিল। ধাতস্থ হতে কয়েক মুহূর্ত লেগে গেল। মাথার ভেতরে ভারী শব্দ, শরীরটা যেন অবশ হয়ে আছে। চারপাশটা স্পষ্টভাবে দেখতে পেল। এই কক্ষটা তার চেনা, ঠিক সেই ঘরের মতো যেখানে তাকে প্রথমবার এনে রাখা হয়েছিল। মনে পড়ে গেল প্রথমবারের মতো ড্রাকনিসের সভায় পা রাখার স্মৃতি। কক্ষের কোণে দাঁড়িয়ে ছিল থাইরেনিয়াস, গম্ভীর মুখ, তীক্ষ্ণ চোখে ফিওনার দিকে তাকিয়ে। তার কণ্ঠস্বর যেন পুরো কক্ষের প্রতিধ্বনিত হলো। ফিওনা, তুমি কি তৈরি? তোমাকে স্পেসশিপে পৌঁছে দেওয়া হবে। তোমার সিদ্ধান্ত নিতে বেশি সময় নেই। ফিওনা চুপ করে রইল। এক মুহূর্তের জন্য মনে হলো তার শরীরটা যেন আর চলছে না, সবকিছু যেন থেমে গিয়েছে। কিন্তু তার মনের গভীরে একটা অদ্ভুত শক্তি কাজ করছিল। তৈরি হও, থাইরেনিয়াস আবার বলল, একটু কঠোর সুরে। যাত্রা সহজ হবে না। তবে তুমি কি চাও যেতে, নাকি তুমি সত্যি সত্যি কাল পর্যন্ত থাকবে এখানে? ফিওনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল দৃঢ়তা। আমি থাকবো না এখানে, সে বলল, স্বরে জেদ আর সাহসের ঝিলিক। আমি তৈরি, আমাকে নিয়ে চলো। থাইরেনিয়াস তার ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলল, তাহলে প্রস্তুত হও, সময় ঘনিয়ে আসছে। আমরা তোমাকে আর বেশিক্ষণ ভেনাসে রাখতে পারবো না। থাইরেনিয়াসের নির্দেশে ফিওনাকে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন ড্রাগন সদস্য এগিয়ে এলো। ফিওনা ধীরে ধীরে কক্ষের বাইরে পা রাখলো। তার হৃদয় ভারী, কিন্তু তার চাহনিতে ছিল এক অনড় এক সংকল্প। প্রাসাদের বাইরে বেরিয়ে তারা বাগান পেরিয়ে চলল। এই বাগানটা পূর্বে একবার দেখা হলেও এখন যেন এক অদ্ভুত শূন্যতা নিয়ে ফিওনার চোখে ধরা দিল। চারিদিকে মনোমুগ্ধকর করা সারি, ফুলের সারি, জলধারা, নরম শব্দ, সবকিছু যেন তাকে বিদায় জানাচ্ছে। ফিওনা প্রত্যেকটা পদক্ষেপ গভীরভাবে চারপাশটা দেখতে লাগলো, যেন কোথাও একবার জ্যাসপারের মুখটা দেখতে পাবে। তবে তার মন বারবার প্রশ্ন উঠে আসছে, সে কি সত্যি আমাকে দেখতে আসবে না, শেষ বিদায়টুকু জানাতে আসবে না? কিন্তু বাগানের প্রতিটি কোণ, প্রতিটি পথ ফাঁকা, জেসপার কোথাও নেই। ফিওনা যখন ধীরে ধীরে চারিদিকে তাকিয়ে বাগান পেরোচ্ছিল, তখন প্রাসাদের একটি জানালার আড়াল থেকে একবার চুপচাপ ফিওনাকে দেখছিল। তার চোখে অদ্ভুত এক দৃশ্যের দুঃসাহসের ছাপ, যেন সে ফিওনার প্রতিটি ব্যথা নিজে অনুভব করছিল। কিন্তু সে একবারের জন্য সামনে আসেনি। নিজের মুষ্টি শক্ত করে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। মনে মনে শুধু বলল, তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না ফিওনা, তাই একবারও তোমার সামনে যাইনি, কারণ তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমি খুঁজে পেতাম না। একবারে জানতো এই মুহূর্তে ফিওনার সামনে দাঁড়ানো মানে তাকে আরো বেশি ভেঙে দেওয়া। তাই সে নিঃশব্দে বিদায় জানালো, নিজের হৃদয় অপরাধবোধ আর গভীরতম মমতা নিয়ে। থাইরেনিয়াস হঠাৎ থেমে গিয়ে বলল, আমরা এসে গিয়েছি। ফিওনার চোখের সামনে তার স্পেস শিপের ধাতব গায়ে সূর্যের আলো পরে চকচক করছে। ফিওনা পা বাড়ানোর আগে থাইরেনিয়াসের দিকে ঘুরে দাঁড়ালো। আমার হয়ে একটা বার্তা দেবে প্রিন্সকে? ফিওনার কণ্ঠে দৃঢ়তা ধরে রাখার চেষ্টা করলো, যদিও তার গলা কেঁপে উঠল। থাইরেনিয়াস চোখ সরু করে বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও? ফিওনার চোখ ঝলসে উঠল, আর এক মুহূর্তে দেরি না করলে বলল, তাকে বলে দিও, সে যতই অস্বীকার করুক, যতই আমাকে ভুলে যাক, আমি সারা জীবন তাকে ভালোবাসবো। আমি এলিসন ফিওনা, তার হামিংবার্ড, তাকে এই মহাবিশ্বের চেয়েও বেশি ভালোবাসি। থাইরেনিয়াস কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে এক ঝলক মাথা নেড়ে বলল, মুখে কোনো অভিব্যক্তি নেই, ঠিক আছে, আমি পৌঁছে দেবো তোমার বার্তা। ফিওনা আর কোনো কথা বলল না, শিপের দিকে এগিয়ে গেল। সিঁড়িতে পা রাখার আগে হঠাৎ থেমে গেল, আরেকবার পেছনে ফিরে তাকালো। তবু জ্যাসপার কোনো ছায়া দেখলো না। ফিওনার চোখে জল ভরে এলো। শিপে পা রাখার পর যখন সে দরজা ধীরে ধীরে বন্ধ করলো, তখন ফিওনার মনে হলো সে তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টা চিরতরে পেছনে ফেলে যাচ্ছে। শিপটি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। ফিওনা কাচের জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। প্রাসাদটি ধীরে ধীরে ছোট হয়ে আসছে। তার চোখ ঝলঝল করছে, তার চোখে জল ঝরছে, কিন্তু সে দৃঢ়ভাবে চেয়েছিল সবকিছু মনে রাখতে। সে জানতো এই যাত্রা তার শেষ হতে পারে, কিন্তু তার ভালোবাসার স্মৃতিগুলোকে সঙ্গী করে এগিয়ে যাবে। স্পেস শুভে উঠতেই ফিওনা অঝরে কাঁদতে লাগলো। তার কান্না যেন আকাশ বাতাস কাঁপিয়ে দিল। চারপাশে কেবল এক অনুভূতি, যতটুকু ভালোবাসার স্মৃতি, তার সাথে যতটা হতাশা। চোখের সামনে একদিকে ভেসে উঠছে জ্যাসপারের ভালোবাসার মুহূর্ত, যেখানে জ্যাসপার তাকে এক রূপকথার মতো ভালোবাসত। অন্যদিকে তার ঠোঁটের কোণ থেকে বেরিয়ে আসা সেই নিষ্ঠুর কথাগুলো, আমি তোমাকে ভালোবাসি না, পৃথিবীর ভালোবাসা পৃথিবীতেই শেষ। ফিওনার হৃদয় যেন কষ্টের জ্বালা আর কখনো নিভবে না। তার চোখে বেয়ে পড়ছিল পানি, যেন প্রতিটি টপ টপ শব্দ তার ভালোবাসার প্রতি স্মৃতি চূর্ণ করছিল। কেন প্রিন্স, কেন আমাকে এত দূরে ঠেলে দিলে? এই প্রশ্নটি যেন তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। শিপের ভেতরে নিস্তব্ধতা তাকে আরো অসহায় বোধ করলো। এবার ভাবলো, যদি সে আরেকবার ফিরে যেতে পারতো, যদি সে জ্যাসপারের কাছে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো সবকিছু বদলে যাবে। কিন্তু বাস্তবতা তার সামনে দাঁড়িয়েছিল। সে আর পৃথিবীতে নেই, আর প্রিন্সের হৃদয়ে তার স্থান নেই। কাঁদতে কাঁদতে ফিওনা অনুভব করলো এই কান্নার মধ্যে তার ভালোবাসার শক্তি লুকিয়েছে। প্রতিটি অশ্রু যেন বলছিল, আমি তোমাকে ভুলবো না জ্যাসপার। প্রেমের গল্পে এই অধ্যায়ে ভাঙা হৃদয়কে বয়ে নিয়ে যেতে হবে, কিন্তু একদিন সে তার ভেঙে পড়া হৃদয়কে আবার গড়ে তুলবে, এই আশা নিয়ে।
ফিওনাকে স্পেস শিপে উঠে যেতে দেখে জেসপার ধীরে ধীরে প্রাসাদের দিকে ফিরে গেল। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু ভেতরে এক প্রচণ্ড ঝড় বয়ে চলছিল। নিজের হাত দুটো শক্ত করে মুঠায় চেপে রেখেছে, যেন সে যন্ত্রণার তীব্রতাকে দমন করার ব্যর্থ চেষ্টা করছে। প্রাসাদে পৌঁছানোর পর দরজার আড়ালে পা দিয়ে জেসপার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এক লাফে সিংহাসনের কাছে গিয়ে একটি বিশাল টেবিলটা উল্টে ফেলে দিল। কেন? তার তর্জনীর তীক্ষ্ণ আওয়াজে পুরো প্রাসাদ জুড়ে প্রতিধ্বনিত হলো। কেন আমি তাকে দূরে ঠেলে দিলাম? জেসপারের হাত ছুঁড়ে ফেলে পরপর কয়েকটি মূল্যবান ফুলদানি ভেঙে চুরমার করে দিল। একে একে প্রাসাদের ঝুলন্ত শিল্পকর্ম, ক্রিস্টালের বাতিগুলো সবকিছু ভাঙচুর করতে শুরু করলো। তার তীব্র ক্রোধের সঙ্গে যেন প্রতিটি বস্তু ক্ষুদ্র হতে শুরু করলো। এই ভাঙচুরের মধ্যেও তার নিজের দেহ ক্ষতবিক্ষত হতে লাগলো। কাচের টুকরো তার হাত চিরে ফেললো, সবুজ রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেতে। একটা বড় পাথরের টুকরো ছুটে গিয়ে তার কপাল কেটে গেল, কিন্তু সে থামল না। শরীর থেকে রক্ত ঝরছে, ব্যথা যেন প্রতিটি শিরায় ছড়িয়ে পড়ছে। তবুও তার নিজের ভেতরে কষ্টের সামনে এই শারীরিক যন্ত্রণা কিছুই না। আমি তাকে এতটা কষ্ট দিলাম, আমি নিজে তাকে তাড়িয়ে দিলাম। আমি কি করে এমনটা করতে পারলাম? জেসপার বারবার এই কথা নিজেকে বলছিল। তার মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল ফিওনার মুখের সেই অসহায় চাহনি, শিপে ওঠার আগে ফিওনার পেছন ফিরে তাকানো, একবার দেখা যেন তাকে হাজারবার ছুরিকাঘাত করছে। হঠাৎ থেমে গেল সে, দেয়ালে ভার দিয়ে উঠে দাঁড়ালো। তার শ্বাস ভারী হয়ে এলো, রক্তমাখা এক হাতে মুখ ঢেকে ফেললো। তার কণ্ঠস্বর কম্পিত হলো, দমবন্ধ এক স্বরে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি হামিংবার্ড, আমি তোমাকে আমার সব কিছু দিয়ে ভালোবাসি, কিন্তু তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আমি কি করে নিজের ভালোবাসাকে ধ্বংস করলাম? তার চোখ দিয়ে রক্তমাখা হাত সরাতে বোঝা গেল চোখ লাল হয়ে উঠেছে, কিন্তু সেই লাল ক্রোধের নয়, সেটা ভালোবাসা হারানোর ব্যথার প্রতিচ্ছবি। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, পিঠ ঠেকিয়ে দেয়ালে। তার চারপাশে ভাঙা কাজ, ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদের টুকরো আর মেঝেতে ছড়ানো সবুজ রক্ত। জেসপার জানে ফিওনাকে সুরক্ষিত রাখার জন্য এই ত্যাগ, সে জানে এটাই একমাত্র পথ, কিন্তু তার হৃদয় এই সিদ্ধান্ত মানতে চায় না। হামিংবার্ড, তার কণ্ঠস্বর চাপা হয়ে গেল, যেন নামটা উচ্চারণ করতে তার হৃদয় আরো খানিকটা ভেঙে গেল। জেসপার এক হাত নিজের বুকে চেপে ধরল, যেন সেই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে চায়, কিন্তু সে জানে এই যন্ত্রণা কখনো থামবে না। ফিওনা তার জীবনের সব থেকে সুন্দর অধ্যায় ছিল, আর সেই অধ্যায় সে নিজে ছিঁড়ে ফেলেছে। সেই সময়টা জেসপার প্রাসাদ ধ্বংসস্তূপের মাঝে একা বসে রইল। তার ভালোবাসার গভীরতা আর ফিওনাকে দেওয়া কষ্টের অনুশোচনা, এই দুইয়ের ভারে সে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল। প্রাসাদের নিস্তব্ধতা ভেঙে আবারও জেসপার ক্রোধে গর্জন করে উঠল। কয়েক মুহূর্ত শান্ত থাকার পর হঠাৎ সে নতুন করে ফেটে পড়ল। তার হাত এক ঝটকায় সিংহাসন উল্টে দিল। সিংহাসন মাটিতে ধপাস করে পড়ে গেল, আর তার সঙ্গে প্রাসাদের ভিতরকার বাতাস যেন থমকে গেল। থারিনিয়াস দ্রুত এগিয়ে এসে বলল, প্রিন্স, এবার থামুন, আপনি কি করছেন? জেসপার তার তীক্ষ্ণ দৃষ্টির চোখে গর্জে উঠল, আমাকে থামানোর চেষ্টা করো না থারিনিয়াস, আমি যে হারিয়েছি তা বুঝতে তোমার এক জীবনে যথেষ্ট হবে না। এথিরিয়ান তাকে থামানোর চেষ্টা করলো, আমরা তোমার পাশে আছি জেসু ভাইয়া, এই ধ্বংস তোমার কষ্ট কমাবে না। কিন্তু জেসপার তাদের কোনো কথায় কান দিল না। এক ঝটকায় থারিনিয়াস এবং এথিরিয়ানকে ছিটকে ফেলে দিল। তারা দুজন মাটিতে পড়ে গেল। চারপাশের ড্রাগনরা ভয়ে একপাশে সরে গেল, কেউ সাহস করে এগিয়ে আসছিল না। ঠিক সেই মুহূর্তে দরজার পাশে দাঁড়ালো এলিসা। তার চোখে ছিল অশ্রু, কিন্তু মুখে দৃঢ় এক সংকল্প। প্রিন্স অরিজিন, সে শান্ত এবং গম্ভীর কণ্ঠে বলল। জেসপার কিছুক্ষণ থমকে দাঁড়ালো। এলিসার কণ্ঠে এমন এক টান ছিল যা তার রাগকে মুহূর্তের জন্য থামিয়ে দিল। এভাবে নিজেকে ধ্বংস করবেন না। এলিসা ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আপনার কষ্ট আমি বুঝি, কিন্তু এই ধ্বংস আপনাকে মুক্তি দেবে না। জেসপার চোখে এক ঝলক বেদনা ফুটে উঠল, কিন্তু পরক্ষণে তা ক্রোধের রূপ নিল। তুমি কি বুঝবে এলিসা? তুমি তো আর কখনো আমাকে ভালোবাসার জন্য এতটা হারাওনি। দূরে সরে যাও এই মুহূর্তে। এলিসা আরও এক ধাপ এগিয়ে এসে বলল, আমি আপনাকে ভালোবাসি প্রিন্স, কিন্তু আপনার এই ধ্বংসাত্মক আচরণ শুধু আপনাকে নয়, আমাদের সবাইকে ধ্বংস করে দিবে। তৎক্ষণাৎ জেসপারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এক ঝটকায় এলিসাকে আঘাত করে বসলো। এলিসা মাটিতে পড়ে গেল, তার মুখে বেদনার ছাপ। মাটিতে পড়েও এলিসা তার চোখ তুলে তাকালো। তার দৃষ্টিতে ছিল অদম্য ভালোবাসা। আপনি আমাকে আঘাত করলেন প্রিন্স? জেসপার থেমে গেল, তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার হাত কাঁপছিল, তার চোখে কেবল ছিল অন্ধকারের ছোঁয়া। সে ধীরে ধীরে পেছনে সরে গেল। তার সামনে পড়ে থাকা সিংহাসন, ধ্বংস হয়ে যাওয়া প্রাসাদের মেঝে এবং আহত এলিসা যেন তার কষ্টের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠল। ড্রাকনিস দ্রুত থারিনিস এবং এথিরিয়ানকে ডেকে পাঠালো। তার মুখে ছিল দৃঢ়তা এবং চিন্তার ছাপ। তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, জেসপারের ক্রোধের এখন নিয়ন্ত্রণের বাইরে। যদি তাকে এখন না থামানো হয়, তাহলে সে নিজেকে এবং আমাদের সবাইকে ধ্বংস করবে। এই নাও ড্রাগন স্কেল সেডেটিভ 09। থারিনিস কৌতূহল হয়ে জিজ্ঞেস করল, এটা কি নিরাপদ কিং ড্রাকনিস মাথা নেড়ে বললেন, এটা তার জীবন বাঁচানোর জন্য। থারিনিস, আমরা যদি কিছু না করি তাহলে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবে।
থারিনিয়াস এবং এথেরিয়ান সেডেটিভের ইনজেকশন নিয়ে জ্যাসপারের দিকে এগিয়ে গেল। জ্যাসপার তখন প্রাসাদের ভাঙা অংশগুলোর দিকে তাকিয়ে রাগে গর্জন করে ধ্বংস চালিয়ে যাচ্ছিল। থারিনিয়াস একটি সুযোগ খুঁজছিল। এথেরিয়ান কৌশলে জ্যাসপারের দৃষ্টি ভিন্ন দিকে আকর্ষণ করলো। জ্যাসু ভাইয়া, তুমি কি বুঝতে পারছো না এই ধ্বংস তোমার কোনো কষ্ট কমাবে না? এই মুহূর্তে থারিনিয়াস পেছন থেকে চুপি সেরে এসে ইনজেকশনটি জ্যাসপারের হাতে পুশ করে দিল। জ্যাসপার প্রথমে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এরপর তার শক্তি ধীরে ধীরে কমে যেতে লাগলো। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ অল্পক্ষণ পর বন্ধ হয়ে গেল আর তার বিশাল দেহ এক পাশ থেকে শুয়ে পড়ল। ড্রাকনিস দূর থেকে এই দৃশ্যটি দেখছিলেন। তিনি গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এখন অন্তত সে খানিকক্ষণের জন্য শান্ত থাকবে। আমাদের তার ভালোবাসার যন্ত্রণার সমাধান খুঁজতে হবে। থারিনিয়াস এবং এথেরিয়ান মাথা নত করল। জ্যাসপারের নিথর দেহ তখনও কষ্টের এক প্রতিচ্ছবি হয়ে শুয়েছিল, যেন তার অন্তর্দাহ এক মুহূর্তের জন্য থামেনি। থারিনিয়াস এবং এথেরিয়ান আরও কয়েকজন ড্রাগন মিলে জ্যাসপারকে তার বিশাল স্ফটিকের দেয়াল ঘেরা কক্ষে বিছানায় শুয়ে দিল। প্রায় নিস্তব্ধ কক্ষের ভেতরে জ্যাসপারের নিথর দেহ শুয়েছিল আর তার মুখে এখনও যেন যন্ত্রণার এক গভীর ছাপ ফুটে উঠেছিল। ড্রাকনিস দরজার পাশে দাঁড়িয়েছিলেন, যেন তিনি তার ছেলেকে এভাবে দেখে বিশ্বাস করতে পারছিলেন না। এক মুহূর্তের জন্য তার চোখে কিছু একটা অসহায়ত্ব ঝলসে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নিচু করে থারিনিয়াসের দিকে তাকিয়ে বললেন, আমি ভাবতে পারিনি আমার ছেলেটা ভালোবাসার জন্য একদিন এমন পাগলামি করবে। থারিনিয়াস কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে গেল। ড্রাকনিসের চোখে তখন যন্ত্রণার ছায়া আর কণ্ঠ ভারী হয়ে উঠল। ওর চাচার কথা মনে পড়ে যায়। সে তো ভালোবাসার জন্য নিজেকে শেষ করে দিয়েছিল। মানুষের প্রতি তার ভালোবাসা তাকে ধ্বংস করেছিল। আর লিয়ারাকে তো বন্দি করে রাখা হয়েছে, কারণ তার ভালোবাসা তাকে নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করেছিল। এখন আমার নিজের ছেলেও সেই পথেই যাচ্ছে। এথেরিয়ান নীরবে ড্রাকনিসের কথা শুনছিল, কিন্তু তারও চোখে গভীর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ড্রাকনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বললেন, জ্যাসপার ভেনাসের প্রিন্স। সে শুধু আমার ছেলে নয়, পুরো এলডোরা রাজ্যের ভবিষ্যৎ। কিন্তু যদি তাকে বন্দি করে রাখতে হয়, তাহলে রাজ্যের কি হবে? তার শক্তি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে আমরা তাকে কোথায় রাখব? থারিনিয়াস সাহস করে জিজ্ঞেস করলো, মহামান্য, আপনি কি মনে করেন প্রিন্স কখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে? ড্রাকনিসের চোখে অশ্রুর আভাস দেখা গেল, কিন্তু তিনি তা চাপা দিয়ে কঠোর কণ্ঠে বললেন, আমি জানি না। ভালোবাসা মানুষের জন্য আশীর্বাদ হতে পারে, কিন্তু ড্রাগনদের জন্য এটি অভিশাপ। জ্যাসপার যদি নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাকে হয়তো আমাদের ইতিহাসে আরও এক করুণ অধ্যায় বানাতে হবে। কক্ষের ভেতরে থমথমে নীরবতা নেমে এলো। জ্যাসপার তখনও শুয়েছিল, যেন একটি ঘুমন্ত আগ্নেয়গিরি, যার ভেতরে আগুন জ্বলছে বিস্ফোরণের অপেক্ষায়। ড্রাকনিস ধীরে ধীরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। তার পায়ের শব্দ যেন শূন্যতায় হারিয়ে গেল। থারিনিয়াস আর এথেরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল, তাদের চোখে শঙ্কার মেঘ। তাদের মনে প্রশ্ন রয়ে গেল, ভেনাসের প্রিন্স জ্যাসপার কি ভালোবাসার এই অগ্নি পরীক্ষা থেকে মুক্তি পাবে, নাকি সেও হয়ে উঠবে তার চাচা আর লিয়ারার মতো এক করুণ অধ্যায়ের প্রতীক? টানা 2 দিন পর জ্যাসপারের জ্ঞান ফিরল। চোখ খুলতেই তার মনের মধ্যে ঝড় উঠল। অতীতের প্রতিটি ঘটনা যেন তীক্ষ্ণ ছুরির মতো তার হৃদয়টাকে বিদীর্ণ করে দিচ্ছে। ফিওনার মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠল, তার চোখের অশ্রু, তার নীরব প্রশ্ন, তার হৃদয়ের ব্যথা, আর সাথে ভেনাস হয়ে উঠল সেই নিষ্ঠুর মুহূর্ত যখন সে ফিওনার দেওয়া ব্রেসলেট ছিঁড়ে প্রাসাদের জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। জ্যাসপার আর এক মুহূর্ত অপেক্ষা করল না। কক্ষ থেকে ছুটে বেরিয়ে প্রাসাদের বাগানের দিকে ছুটে গেল। তার চোখে ছিল উদ্ভ্রান্ত দৃষ্টিতে খোঁজার তীব্রতা, মনে শুধু একটাই চিন্তা, আমাকে সেই ব্রেসলেট খুঁজে পেতে হবে। বাগানের প্রতিটি কোণে সে খুঁজতে লাগলো। ফুলের বাগানের নিচে, ঝরার পাতার মাঝে, মাটির উপর ওর হাত বারবার ঘুরতে লাগলো। সময় যেন থেমে গিয়েছিল, কিন্তু জ্যাসপার থামল না। তার হৃদয়ে তীব্র অনুশোচনা। ফিওনার প্রতি করা অন্যায়ের বোঝা তাকে কুরে কুরে খাচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে ব্রেসলেটটি খুঁজে পেল। মাটিতে ধুলোবালিতে ঢাকা পড়ে থাকা সেই ছেঁড়া ব্রেসলেট, যেটা একসময় ফিওনার ভালোবাসার প্রতীক ছিল। জ্যাসপার তড়িঘড়ি করে ব্রেসলেটটি হাতে তুলে নিল। চোখে জল মুখে বেয়ে পড়তে লাগলো। ব্রেসলেটটি ধরে সে হাঁটু গেড়ে বসে পড়ল। জ্যাসপারের চোখের জল যখন মাটিতে পড়ল, তখন তা যেন অশান্তির একটি চিহ্ন রেখে গেল। ড্রাগনদের অশ্রু এক ফোঁটা রক্তের মতো রঙিন, আর সেই অশ্রু মাটিতে পড়ার সাথে সাথে ক্রমশ মাটি শুষ্ক হয়ে যেতে লাগলো। মাটির যে অংশে অশ্রু পড়ল, সেখানে একটি কালো দাগ তৈরি হলো। সেই দাগটি যেন গভীর হতাশার একটি প্রতীক, যা ভাঙা হৃদয়ের কষ্ট এবং অনুভূতির গভীরতায় প্রকাশ করা। মাটির জীবন এ শক্তি এক ধরনের সংকটে পড়ে গেল। আশপাশের ঘাস, ফুল এবং গাছের পাতা ধীরে ধীরে ম্লান হতে শুরু করলো, যেন তারা সেই দুঃখের অশ্রুর সাক্ষী। এটি যেন একটি অশুভ সতর্কবার্তা যে জ্যাসপারের কান্না শুধু তার নিজের হৃদয়কে আঘাত করেনি, বরং তার চারপাশের প্রকৃতির উপর প্রভাব ফেলেছে। মাটি শুষ্ক হয়ে গেল।
তার জীবনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো হারাতে শুরু করলো এবং প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হতে লাগলো। জেসপার অনুভব করলো এই এক ফোঁটা অশ্রুর মাধ্যমে কেবল তার কষ্টই নয়, বরং তার ভালোবাসা এবং আকাঙ্ক্ষাও মাটির ক্ষতি করছে। তাকে বুঝতে হবে তার অশ্রু শুধু নিজের জন্য নয়, বরং এটি ভেনাসের প্রকৃতির উপর প্রভাব ফেলছে, যা তাকে আরো গভীরভাবে ভাবতে বাধ্য করলো। তার হাত কাঁপছিল, কিন্তু ব্রেসলেটটি মুঠায় শক্ত করে ধরে সে ফিসফিস করে বলল, আমাকে ক্ষমা করে দাও হামিংবার্ড। আমি তোমার ভালোবাসার উপহারের অমর্যাদা করেছি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি এটা আমি আর কখনো আমার কাছ থেকে হারাবো না। এটা আমার কাছে তোমার ভালোবাসার শেষ স্মৃতি, আর আমি এটাকে চিরকাল আমার হৃদয়ে ধারণ করে রাখবো। বাগানের সবুজের মধ্যে দাঁড়িয়ে ব্রেসলেটটি মুঠোয় ধরে জেসপার আকাশের দিকে তাকালো। জেসপার দ্রুত নিজের ল্যাবে পৌঁছে গেল। তার মনে একটি অদম্য তাগিদ, যেন প্রতিটি মুহূর্তই মূল্যবান। ল্যাবে ঢুকে সে প্রথমে টেবিলের ওপর রাখা ক্ষতবিক্ষত ব্রেসলেটটাকে তুলে নিল। তার গভীর মনোযোগ দিয়ে সেটি ঠিক করতে শুরু করলো। তার হাত সাবধানে কাজ করছিল, যেন প্রতিটি অংশে তার ভালোবাসার ছোঁয়া থাকে। অবশেষে ব্রেসলেটটি আবার সম্পূর্ণ হলো। জেসপার সেটি নিজের হাতে পরে নিল। ব্রেসলেটটি হাতে পরার পর হৃদয় একটি অদ্ভুত প্রশান্তি অনুভব করল। ব্রেসলেটের উপর একটি নরম চুমু খেয়ে সে মৃদুস্বরে বলল, এখন থেকে তুমি শুধু আমার সাথেই থাকবে হামিংবার্ড। আমি কোনোদিন ভাবতে পারিনি, কল্পনাও করতে পারিনি তুমি আমার জন্য ভেনাসে চলে আসবে। তারপর জেসপার ল্যাবের মাঝখানে রাখা তার অত্যাধুনিক কম্পিউটারের সামনে এসে বসল। কম্পিউটার অন করতে স্ক্রিনে ফিওনার স্পেসশিপের লাইভ ফুটেজ ভেসে উঠল। সেদিন ফিওনার স্পেসশিপে যাওয়ার আগে জেসপার কৌশলে একটি অতি ক্ষুদ্র ক্যামেরা স্থাপন করেছিল। তার একমাত্র লক্ষ্য ছিল ফিওনার নিরাপত্তা নিশ্চিত করা। জেসপার দৃঢ় স্বরে বলল, 24 ঘন্টা 1 মুহূর্ত আমি এখান থেকে সরব না, যতক্ষণ না নিশ্চিত হই তুমি নিরাপদে পৃথিবীতে পৌঁছেছ। তার চোখের স্ক্রিনে আটকে ছিল স্পেসশিপের প্রতিটি গতিবিধি, প্রতিটি সংকেত সে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। বাহির থেকে তাকে শান্ত মনে হলেও তার ভিতরে চলছিল উত্তেজনা আর উদ্বেগের ঢেউ। ফিওনা স্পেসশিপটি মসৃণভাবে এগিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে জেসপারের দৃষ্টি ব্রেসলেটের দিকে চলে যেত। ব্রেসলেটটি যেন তার হৃদয়ের একটি অদ্ভুত শক্তি জুগিয়েছিল। এটি তার ভালোবাসার প্রতীক, তার প্রতিশ্রুতির প্রতীক। সময় যেন থমকে গিয়েছিল। 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট জেসপার বসে রইল। তার চোখে এক অদম্য সংকল্প, ফিওনার নিরাপত্তা নিশ্চিত করা আর নিজের ভালোবাসার গভীরতা প্রমাণ করা। সে দিনের স্মৃতিগুলো জেসপারের মনের গভীরে অমলিনভাবে জড়িয়ে রইল। প্রাসাদের সেদিনের সেই মুহূর্ত যেন তার হৃদয়ের প্রতিটি কোণায় গেঁথে গিয়েছে। যখন ফিওনা অজ্ঞান হয়ে প্রাসাদের মেঝেতে পড়েছিল, এথিরিয়ান এগিয়ে এসে তাকে তুলে নেওয়ার আগেই জেসপার সেখানে উপস্থিত হয়েছিল। প্রথমবারের মতো ড্রাকোনিসকে দেওয়া প্রতিশ্রুতি আর নিজের প্রতি করা প্রতিজ্ঞা ভঙ্গ করে জেসপার নিজের হাতে ফিওনাকে কোলে তুলে নেয়। তার ভেতরে যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করেছিল, ভালোবাসার গভীরতা আর হারানোর যন্ত্রণার এক মিশ্র আবেগ। ধীরে ধীরে জেসপার ফিওনাকে সেই কক্ষে নিয়ে গেল। সে জানতো এটাই তাদের শেষ মুহূর্ত। এই সত্য তাকে ভেঙে দিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। ফিওনার কপালে আলতো করে চুমু দিল, তারপর তার নরম নিস্তেজ গালেও একটি মৃদু চুম্বনে ভালোবাসার শেষ ছোঁয়া রাখলো। তারপর ফিওনার হাত শক্ত করে জেসপার কাঁপা কাঁপা গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি হামিংবার্ড। পৃথিবী, ভেনাস কিংবা এই মহাবিশ্বের যে কোনো গ্রহেই থাকি না কেন, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিন শেষ হবে না। আমার শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তেও তুমি আমার হৃদয়ে থাকবে। কিন্তু আমি চাই তুমি আমাকে ঘৃণা করো, আমাকে ভুলে যাও। জেসপার জানতো এই ভালোবাসা ফিওনার জন্য যতটা আশীর্বাদ, ঠিক ততটাই অভিশাপ। সে চেয়েছিল ফিওনা তাকে ঘৃণা করুক, ভুলে যাক, যেন ফিওনার জীবন নতুন করে শুরু হয়। তারপর সে আবার ফিওনার হাতে শক্ত করে একটু চুমু দিল। তার চোখে জলে ভরে উঠছিল, কিন্তু সে তা গোপন করার চেষ্টা করছিল। ধীরে ধীরে সে ফিওনা চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, যেন এটাই তাদের শেষ স্পর্শ। তারপর শেষবারের মতো ভালোবাসা আর বিদায় চিহ্ন স্বরূপ তার ঠোঁটে ফিওনার স্পর্শ করলো। সেই মুহূর্তটি যেন সময়ের স্রোত থামিয়ে দিয়েছিল। এটি ছিল বিদায়, তবু একসাথে থাকার প্রতিজ্ঞার গভীরতম চিহ্ন। নিজের হৃদয় ভেঙে চুরে চুরমার হলেও জেসপার তার ভালোবাসার জন্য এটুকু ত্যাগ করতে প্রস্তুত ছিল। সেদিন কক্ষ থেকে বেরোনোর আগে জেসপার এক মুহূর্তের জন্য থেমে গেল। সে জানতো ফিওনা অজ্ঞান থাকলেও তার মন আর অনুভূতিগুলো ছিল প্রবল। ফিওনা তার উপস্থিতি হয়তো সরাসরি অনুভব করতে পারবে না, কিন্তু তার শরীর থেকে ভেসে আসা সুগন্ধি ফিওনার হৃদয়ের গভীর প্রশ্ন তুলবে। নিজের ভালোবাসার প্রমাণ লুকাতে হবে, এই চিন্তা জেসপার ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। তার নিজস্ব সুগন্ধি, তার সেই পরিচিত অংশ, সেটা যেন ফিওনার স্মৃতিতে কোনো ছাপ না ফেলে। তাই সে পাশে থাকা টেবিল থেকে একটি অন্য পারফিউম তুলে নিল। জেসপার খুব সযত্ন ফিওনার গায়ে সেই সুগন্ধি স্প্রে করলো। প্রতিটি ছিটে যেন ছিল তার হৃদয়ের এক একটি টুকরো। নিজের ঘ্রাণকে লুকানোর জন্য এইভাবে ভালোবাসাকে লুকাতে গিয়ে তার মনে হচ্ছিল যেন সে নিজের অস্তিত্বকে মুছে দিচ্ছে।
স্প্রে করার সময় তার হাত কিছুক্ষণ থমকে রইল। সে ফিসফিস করে বলল, তুমি যেন আমার ঘ্রাণ অনুভব করতে না পারো হামিংবার্ড। আমার উপস্থিতি তোমার মনে কোনো কষ্ট না এনে দেয়। তারপর একেবারে ফিওনার দিকে তাকালো। ফিওনার নীরব নিস্পন্দন কিন্তু তার হৃদয়ের গভীরভাবে থাকা। জেসপারের চোখে জল জমে উঠছিল। ফিওনার কাছ থেকে নিজেকে এভাবে দূরে সরিয়ে রাখা তার পক্ষে কতটা কষ্টকর ছিল সেটা কেউ বুঝতে পারবে না। এই ছোট্ট কাজের মধ্যেও ছিল তার ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি। ফিওনার জীবন থেকে নিজেকে মুছে ফেলার প্রচেষ্টায় জেসপার তার হৃদয়কে ধ্বংস করে দিচ্ছিল, কিন্তু সে জানত এটাই ফিওনার মঙ্গলের জন্য সঠিক পথ।